দুদেশের মধ্যে যখন যুদ্ধের আবহ, ঠিক তখনই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষে হুমকি দিয়েছেন প্রয়োজনে ভারতের বিরুদ্ধে পরমাণু বোমাও ব্যবহার করতে পারেন তারা। পাকিস্তানের এই হুমকি শুধুই ফাঁকা আওয়াজ কিনা তা সময়ই বলবে, কিন্তু পরিসংখ্যান বলছে ইসলামাবাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যার টার্গেট হতে পারে এই কলকাতাও। ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম সঠিক সময়ে যদি আটকাতে না পারে, তাহলে পরমাণু অস্ত্রবাহী পাক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানতে পারে এই শহরেও। তথ্য তাই বলছে। ভারতের কোন কোন শহর পাকিস্তানের পরমাণু বোমার টার্গেট হতে পারে? পরিসংখ্যান বলছে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তার আওতায় আসতে পারে আমাদের এই শহরও, আমাদের কলকাতা। পরমাণু বোমা নিক্ষেপের জন্য পাকিস্তানের হাতে একাধিক মিসাইল আছে, যেমন এই হলো নসর। পাকিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হলো হাতফ। গজনির সুলতান মাহমুদের নামে তৈরি এই হলো পাকিস্তানের গজনভি ক্ষেপণাস্ত্র। আরেক যুদ্ধবাজ আহমেদ শাহ আবদালির নামে তৈরি পাকিস্তানের এই আবদালি ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ 60 থেকে 320 কিলোমিটারের মধ্যে। এছাড়াও পাকিস্তানের হাতে রয়েছে ঘাউরি এবং শাহিন ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ 900 থেকে 2700 কিলোমিটার। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করলে দিল্লি, কলকাতা, মুম্বাই, জয়পুর, আহমেদাবাদ, পুনে, নাগপুর, ভোপাল, লখনৌয়ের মতো শহর পাকিস্তানের পরমাণু বোমার টার্গেট হতে পারে। ভারত আর পাকিস্তান দুদেশই পরমাণু ক্ষমতা সম্পন্ন। ভারতের জনসংখ্যা প্রায় 125 কোটি, পাকিস্তানের প্রায় 19 কোটি। দুদেশের মধ্যে যদি পরমাণু যুদ্ধ বাঁধে, তাহলে মুহূর্তের মধ্যে প্রায় 2 কোটি মানুষ একেবারে শেষ হয়ে যাবেন, পঙ্গু হয়ে যাবেন অসংখ্য মানুষ। আগামী কয়েকটা প্রজন্মের ওপর এর ভয়াবহ প্রভাব পড়তে বাধ্য। আর সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের পরমাণু যুদ্ধে প্রভাব পড়বে গোটা বিশ্বেও। পরমাণু বোমা বহু দেশের হাতেই আছে, কিন্তু এখনো পর্যন্ত একবারই তার ব্যবহার হয়েছে। সালটা ছিল 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 6ই অগস্ট জাপানের হিরোশিমায় পরমাণু বোমা ফেলে আমেরিকা। এরপর 8ই অগস্ট নাগাসাকিতে আমেরিকা তার দ্বিতীয় পরমাণু বোমাটি ফেলে। মুহূর্তের মধ্যে এই দুই শহরের প্রায় 2.5 লক্ষ মানুষ ঝলসে মারা যায়, চিরতরে পঙ্গু হয়ে যায় আরো অসংখ্য লোক। আজ থেকে প্রায় 71 বছর আগে যদি পরমাণু বোমা এই ধ্বংসলীলা ঘটাতে পারে, তাহলে আজকের অত্যাধুনিক পরমাণু বোমা কি করতে পারে তা কল্পনা করলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। বর্তমানে ভারতের কাছে 110 থেকে 120টি পরমাণু বোমা আছে। পাকিস্তানের কাছে আছে 120 থেকে 130টি। ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে শুধুমাত্র এই দুই দেশই যে বিধ্বস্ত হবে তা নয়, সেই সঙ্গে গোটা বিশ্বেরও চরম ক্ষতি হবে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধে পরমাণু বোমা ব্যবহার হলে সঙ্গে সঙ্গে অন্তত 2 কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা। আরও প্রায় 2 কোটি মানুষ অনাহারের মুখে পড়বে। জলবায়ুর উপর বিশেষ প্রভাব পড়বে, বিঘ্নিত হবে বৃষ্টি, চাষবাসের ব্যাপক ক্ষতি হবে। ভারত বারবার বলে আসছে কোনো অবস্থাতেই তারা প্রথমে পরমাণু যুদ্ধ শুরু করবে না, কিন্তু পাকিস্তান কি করবে কেউ জানে না। কারণ পরমাণু বোমার নিয়ন্ত্রণ নওয়াজ শরীফ, রাহিল শরীফ নাকি হাফিজ সঈদ কাদের হাতে আছে কেউ জানে না। আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র ইতিমধ্যেই এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আর ইসলামাবাদের জবাব দিতে যদি বাধ্য হয়ে ভারতকেও পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করতে হয়, তাহলে কি হবে? ভারতের আছে পৃথিবী ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ 150 থেকে 600 কিলোমিটার। এছাড়াও আছে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অগ্নি। অগ্নির রেঞ্জ 700 কিলোমিটার থেকে 8000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ পাকিস্তানের এমন কোনো শহর নেই যাকে ভারত চাইলে টার্গেট করতে পারবে না। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর, নওশেরার মতো বড় শহর মুহূর্তের মধ্যে ভারতের ছোড়া পরমাণু বোমায় ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এই যুদ্ধে কার লাভ?
আদৌ কি কারো লাভ হতে পারে? দুদেশের যে অসংখ্য মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবেন, তারা কি সত্যিই কোনো দোষ করেছেন? যুদ্ধ হলে যে হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে, তা দিয়ে কি ভারত পাকিস্তান দু দেশেই অসংখ্য দরিদ্র মানুষের উপকার সম্ভব নয়? যুদ্ধই কি সব সমস্যার সমাধান? ইতিহাস কিন্তু বলছে যুদ্ধ শুধুই বিপর্যয় ডেকে আনে। অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েন, যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসলীলা। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, কবে যুদ্ধবাজরা বুঝবেন যুদ্ধে কারোর উপকার হয় না? ইসলামাবাদ কি জঙ্গি এবং যুদ্ধের প্রস্তুতিতে কোটি কোটি টাকা খরচের পরিবর্তে নিজেদের সাধারণ মানুষের উন্নয়নে মন দেবে, নাকি সেই চোখ রাঙানিই চলবে? প্রয়াত পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একসময় বলেছিলেন, পাকিস্তানিরা প্রয়োজনে ঘাস খেয়ে থাকবে, তবু পরমাণু বোমা তৈরি করবে। আর এখন পরিস্থিতি এমন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, সম্প্রতি হিলারি ক্লিন্টন এমন আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী দিনে পাকিস্তানে অভ্যুত্থান ঘটলে দেশের পরমাণু ভাণ্ডার জঙ্গিদের হাতে চলে যেতে পারে, যার জেরে আত্মঘাতী পরমাণু বিস্ফোরণ পর্যন্ত ঘটাতে পারে জঙ্গিরা। প্রথাগত যুদ্ধের একের পর এক হার তাদের কাছে ক্ষত হিসেবেই থেকে গেছে। 1965 এবং 71-এর যুদ্ধে তাদের পর্যুদস্ত হওয়ার ঘটনা এই অনুষ্ঠানেই আমরা দেখিয়েছি। দুর্ভাগ্য, এত কিছুর পরেও তাই পরমাণু বোমা নিয়ে পাকিস্তানিরা ঠিক কী করবে কেউ জানে না। 1947-এর যুদ্ধে যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। 1965-র যুদ্ধে মান সম্মান গিয়েছে আইয়ুব খানদের। আর 71-এ তো যুদ্ধ করতে এসে ইন্দিরা গান্ধীর হাতে দু টুকরো হয়ে ফিরতে হয়েছে পাকিস্তানকে। 1999-এর কার্গিল যুদ্ধেও পাক সেনাকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। এবার 2016-তে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করে দিল ভারতীয় সেনা। এবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কি হবে? 18 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের উরি সেক্টরে সেনা ক্যাম্পে হামলা চালায় পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। শহীদ হন 19 জন জওয়ান। ঠিক 10 দিনের মাথায় প্রত্যাঘাত করে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের 7টি লঞ্চপ্যাড উড়িয়ে দেয় ভারতীয় সেনা। কিন্তু এতে কি শিক্ষা হবে পাকিস্তানের, নাকি যুদ্ধ অনিবার্য? যুদ্ধ হলে পাকিস্তানের কি হবে? যুদ্ধ যদি হয় তো ইতিহাস কি বলছে? কার ক্ষতি হয়েছে? 65 সালে কার ক্ষতি হয়েছে? 71 সালে কার ক্ষতি হয়েছে? সারা পৃথিবীতে কটা দেশ আছে যারা 90,000 প্রিজনারকে হ্যান্ডওভার করেছে এবং এত জমি আমরা হ্যান্ডওভার করে দিয়েছি? কার্গিল কি বলছে? কার ক্ষতি হয়েছে? তো তাদেরই ক্ষতি হবে যাদের ক্ষতি হওয়ার কথা। দুটো দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই সাধারণত যে বিষয়গুলি আগে দেখা হয় তা হলো অস্ত্র, সৈন্য এবং লড়াকু মানসিকতা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সামরিক শক্তির নিরিখে পাকিস্তানের মুখের ওপর জবাব দেওয়া কোনো ব্যাপারই নয় ভারতের কাছে। এতটাই শক্তিশালী ভারতীয় সেনা, এতটাই দৃঢ় তাদের মানসিকতা। এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে 13 লক্ষ পদাতিক সেনা, আর পাকিস্তানের হাতে মাত্র 6.5 লক্ষ, অর্থাৎ অর্ধেক। এছাড়া ভারতের অন্যতম প্রধান শক্তি তার আর্টিলারি ফোর্স, যার প্রধান দুই স্তম্ভ ব্যাটল ট্যাঙ্ক অর্জুন এবং ব্যাটল ট্যাঙ্ক ভীষ্ম। যুদ্ধের ময়দানে এই ট্যাঙ্কের গর্জনে প্রতিপক্ষের বুক কেঁপে উঠতে বাধ্য। ভারতের হাতে এই মুহূর্তে মোট 6000 ট্যাঙ্ক রয়েছে, সেখানে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা তার অর্ধেক, অর্থাৎ 3000। ভারতের হাতে থাকা 6000 ট্যাঙ্কের মধ্যে 4000ই আর্মড ক্যারিয়ার এবং বিএমপি মেশিন। এই ট্যাঙ্ক শত্রুর সীমায় ঢুকে পড়লে তার রক্তচাপ বাড়বেই। সেনাবল, সেনার মনোবল, উৎকৃষ্ট মানের অস্ত্রশস্ত্র, আমাদের দেশের আপনি আর্মি জওয়ান বলুন, নেভির নাবিক বলুন, এয়ারফোর্সের পাইলট বলুন, সব দিক দিয়ে আমরা অনেক সুপিরিয়র এবং সংখ্যাতেও অনেক। 1965 যুদ্ধে ভারতের ট্যাঙ্ক পাকিস্তানের লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
যেখানে যেখানে ট্যাঙ্ক পৌঁছতো সেখান থেকে পালিয়ে বাঁচত পাকিস্তানি সেনা। ভারতের কাছে 7,000 কামান রয়েছে, যার মধ্যে রয়েছে বোফোর্স। 1999 কার্গিল যুদ্ধে এই বোফোর্স পাক অনুপ্রবেশকারী এবং সেনার ওপর এমন গোলাবর্ষণ করে যে তাদের ময়দান ছেড়ে পালাতে হয়। স্থলে হোক কিংবা আকাশে, ভারতীয় সেনার সামনে দাঁড়ানোর ক্ষমতাই নেই পাকিস্তানের। শক্তির নিরিখে আজ ভারতীয় বায়ুসেনা বিশ্বের চতুর্থ। কেউ কেউ তো একে চীনের থেকেও এগিয়ে রাখেন। বায়ুসেনায় বর্তমানে 1,20,000 জওয়ান রয়েছেন, যেখানে পাকিস্তানের রয়েছে মাত্র 60,000। আর শুধু সংখ্যার নিরিখেই নয়, শক্তির বিচারেও ভারতের ধারে কাছে নেই পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার গর্ব হলো আমাদের যুদ্ধ বিমানগুলি। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হল সুখোই। এই মুহূর্তে ভারতে 200টি সুখোই যুদ্ধ বিমান রয়েছে। এই বিমান ভারত কিনেছে রাশিয়ার কাছ থেকে। এছাড়া ভারতের হাতে রয়েছে মিরাজ, জাগুয়ার, MiG-29 আর MiG-27 বাইসন ফাইটার এয়ারক্রাফট। সম্প্রতি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত। ट्रांसपोर्ट करोड़। अब जैसे हमारे ग्वालियर है, आगरा है, ये बहुत बहुत बड़े मिलिट्री के बेसेस हैं। अगर आपको फ़ौज चाहिए कि अमृतसर के पास हो, जालंधर के पास हो, यहाँ हो, तो आप तुरंत, हम इस समय हमारी क्षमता है ट्रांसपोर्ट हवाई जहाज़ों की कि हम एक बटालियन ग्रुप नहीं, हम एक ब्रिगेड ग्रुप 45 से 50 मिनट के अंदर सरहद पे पहुंचा सकते हैं। तो ये एक 2,500-3 हज़ार आदमियों लड़ाकुओं का ग्रुप है जो हम 45 से 50 मिनट के अंदर पहुंचा सकते हैं, क्योंकि उतना ही फ्लाइंग टाइम होता है। तो लिहाजा हमारे पास बहुत बड़ी एयरलिफ्ट कैपेसिटी है। পৃথিবীর সবথেকে বড় মিলিটারি বিমান C-17 গ্লোবমাস্টারও ভারতীয় বায়ুসেনার অংশ। আমেরিকার কাছ থেকে এই বিমান কিনেছে ভারত। এছাড়া ভারতের হাতে রয়েছে C-130J সুপার হারকিউলিস, IA-76, AN-32 মতো পণ্যবাহী বিমান রয়েছে। এই বিমানগুলির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এরা পৃথিবীর সর্বোচ্চ বিমান ঘাঁটি দৌলতবেগ ওল্ডিতে পর্যন্ত নামতে পারে। ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে যুদ্ধ বিমানের সংখ্যা 2,000 আর পাকিস্তানের হাতে মাত্র 900। পাকিস্তানের যুদ্ধ বিমানগুলির মধ্যে প্রধান হলো আমেরিকার কাছ থেকে পাওয়া F-16 এবং মিরাজ। अगर पाकिस्तान हिंदुस्तान के ऊपर रेड करता है तो हमारे एयर डिफेंस के हवाई जहाज़ हर संभव और हर समय तैनात रहते हैं और तैयार भी रहते हैं। पहले 60 किलोमीटर के पहले आने के टारगेट के ऊपर आने के पहले आपकी मिसाइल्स हैं, 40 किलोमीटर पे दूसरी मिसाइल्स हैं, और फिर जैसे ही 40 किलोमीटर से वो 25 किलोमीटर तक का एरिया क्रॉस करता है तो आपके तुरंत एयर डिफेंस के जो हवाई जहाज़ हैं, जिस तरह से मिराज 2000 है, MiG-29 है, ये एक टाइप 75 MiG है, ये सब एक भंवरे की तरह उड़ते हैं। और मैं आपको बिल्कुल एक तरह से गारंटी से कह सकता हूं कि कोई भी पाकिस्तानी हवाई जहाज़ अपने वाइटल एरिया में नहीं सक्सेसफुल हो पाएगा, क्योंकि हमारे पास वो क्षमता है। अगर पाकिस्तान स्ट्राइक करके सक्सेस हो गया कि स्ट्राइक करने आया था, तो लौट के नहीं जा सकता वो जहाज। যুদ্ধ বিমানের পাশাপাশি বায়ুসেনায় হেলিকপ্টারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে অ্যাটাকিং হেলিকপ্টারই হোক কিংবা অস্ত্র বহনকারী চপার। ভারতের হাতে এই মুহূর্তে যুদ্ধোপযোগী 600টি হেলিকপ্টার রয়েছে, আর পাকিস্তানের হাতে রয়েছে মাত্র 350টি, অর্থাৎ প্রায় অর্ধেক। ভারতের হাতে থাকা কপ্টারগুলি যুদ্ধক্ষেত্রে অস্ত্রশস্ত্র, খাবার এবং সৈন্য পৌঁছে দিতে বিশেষভাবে সক্ষম। 1965 যুদ্ধের পর থেকেই ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। তারই সুফল আজ পাচ্ছে ভারত। সে ট্রুপ ক্যারিংই বলুন কিংবা অ্যাটাকের দিক থেকে বলুন, যে হেলিকপ্টারের অনেক কিছু আছে, তারা মিসাইল ক্যারি করতে পারে, রকেট ক্যারি করতে পারে, গানস আছে এক্সেট্রা, এবং কেপেবল টু ফ্লাই অ্যাট নাইট
ডার্কনেস, যেমন আপনি জানেন লাস্ট যেটা হয়েছে সেটাতেও কিন্তু সৈন্যরাই এফেক্টিভ হয়েছে বা আর্মি এফেক্টিভ হয়েছে, কিন্তু তাদের ক্যারি করেছিল হেলিকপ্টার এবং এটা টোটাল ডার্ক ছিল। সেই সময় কিন্তু কোনো চাঁদ টাঁদ কিছু ছিল না, তো সেই ক্ষমতা আমাদের কাছে আছে। পৃথিবীর যে কোনো যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নৌসেনার। সমুদ্রের বুকে নজরদারি হোক কিংবা শত্রুর মোকাবিলা, ভারতীয় নৌসেনা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় সবসময় প্রস্তুত। পাকিস্তানের হাতে ৭০টি যুদ্ধজাহাজ আছে, কিন্তু এই সংখ্যাটা ভারতের তুলনায় কিছুই নয়। ভারতের হাতে এই মুহূর্তে শুধু যুদ্ধজাহাজের সংখ্যাই ২০০, যা চোখের নিমেষে শত্রুর রণতরীর একেবারে সলিল সমাধি ঘটাতে পারে। भारत को बहुत ताकत है। आप इसी से हिसाब लगा लीजिए कि हर एक जहाज़ पे जितने जहाज़ हैं जिनका आपने जिक्र किया, डिस्ट्रॉयर, फ्रिगेट, कॉर्वेट, सब पे कम से कम 4 से 8 मिसाइल होते हैं। इसका मतलब अगर आप 20 जहाज़ भी उस क्षेत्र में भेज दें तो 100 से 120 मिसाइल आप उस देश के ऊपर देश की तरफ आप पॉइंट कर सकते हैं। ये बहुत शक्तिशाली चीज़ है। ভারতীয় নৌসেনার হাতে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, অর্থাৎ যে জাহাজগুলি থেকে যুদ্ধবিমান উঠতে পারে। পাকিস্তানের কাছে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। এই মুহূর্তে ভারত ছাড়া আমেরিকা এবং ইতালি এমন দুটি দেশ যাদের হাতে একের বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। সমুদ্রের বুক চিরে এই এয়ারক্রাফট ক্যারিয়ার যখন এগোয় তখন শত্রুপক্ষকে সজাগ হয়ে বসতেই হয়। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন শত্রুপক্ষ সচরাচর কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের ১০০০ কিলোমিটারের মধ্যে আসার সাহস পায় না। এছাড়া ভারতীয় নৌসেনার হাতে প্রায় ২০০টি ডেস্ট্রয়ার রয়েছে। পাশাপাশি ভারতের অন্যতম বড় ভরসা তাদের হাতে থাকা ১৫টি ডুবোজাহাজ, সেখানে পাকিস্তানের হাতে রয়েছে মাত্র ৮টি ডুবোজাহাজ। সমুদ্রের অতলে ভারতের সবথেকে বড় ভরসা পরমাণু চালিত ডুবোজাহাজ আইএনএস চক্র। देखिए, पाकिस्तान की नौसेना में उनके पास पनडुब्बी हैं, जो उनकी सबसे शक्तिशाली नौसेना का जो स्ट्रेंथ है वो उनकी पनडुब्बी हैं। उनके पास परमाणु पनडुब्बी नहीं है, हमारे पास है। उनके पास एयरक्राफ्ट कैरियर नहीं है, हमारे पास है। उनके पास 3 पुराने डिस्ट्रॉयर है, 5 पुराने डिस्ट्रॉयर हैं, हमारे पास 14 नए डिस्ट्रॉयर हैं। तो कोई कंपैरिजन नहीं दोनों के। আইএনএস চক্রের পাশাপাশি আরেকটি নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস অরিহান্তের ট্রায়াল চলছে। দেশের বিভিন্ন ডকে প্রায় ২০০টি ডেস্ট্রয়ার এবং ১৫টি সাবমেরিন তৈরির কাজ চলছে। আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত ২ বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে ভারতীয় নৌসেনার এই শক্তির সঙ্গে পাকিস্তানের কোনো তুলনাই চলে না। যুদ্ধে শত্রুকে গুঁড়িয়ে দিতে ভারতীয় সেনার বড় ভরসা হল মিসাইল। ভারতের হাতে এই মুহূর্তে ব্রহ্মোস, অগ্নি, পৃথ্বী, আকাশ এবং নাগের মতো মিসাইল রয়েছে। আর পাকিস্তানের কাছে রয়েছে ঘাউড়ি, শাহিন, গজনভি, আবদালি এবং বাবর মিসাইল। অগ্নি ৫ হল ভারতের সবথেকে শক্তিশালী মিসাইল। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ ৫০০০ কিলোমিটার, সেখানে পাকিস্তানের বাবর মিসাইলের রেঞ্জ মাত্র ১০০০ কিলোমিটার। মিসাইলের যথেষ্ট রেঞ্জ আছে আমাদের ইন টোটালিটি আমাদের মিসাইলের ক্ষমতা ওদের মিসাইলের ক্ষমতার থেকে আমাদের বেশি আছে। সেই সংখ্যায় বলুন, কত দূরত্ব অবধি যেতে পারে সেটাই বলুন, সেই সব দিক থেকে আমরা ওদের हमला करेंगे। और उनके पास एक चीज़ है जिसको वो कहते हैं टैक्टिकल न्यूक्लियर वेपन। और जब देखिए वो ये धमकी देते हैं हम टैक्टिकल न्यूक्लियर वेपन आपके ऊपर लगा देंगे, उनको ये लगता है कि टैक्टिकल न्यूक्लियर वेपन जो होता है वो खाली एक छोटी सी एरिया के ऊपर भेजा जा सकता है। तो मतलब अगर आपकी फ्लीट सी में ऑपरेट कर रही है, आप बोलते हैं चलो एक टैक्टिकल न्यूक्लियर वेपन से 4 जहाज डूब जाएंगे, या एक कोर हेडक्वार्टर है आपका वो निकल जाएगा, तो उनको लगता है उस पर दुनिया इंडिया को परमाणु रिस्पॉन्स देने के लिए अलाउ नहीं करेगी परमाणु हथियार से, कि ये तो खाली टैक्टिकल न्यूक्लियर वेपन था। तो ये धमकी वो देते रहते हैं, पर प्रॉपर जो न्यूक्लियर अटैक होता है वो मेरे ख्याल से पाकिस्तान ये कहने की बातें, कोई कंट्री इतने आसानी से न्यूक्लियर अटैक नहीं कर सकता। और अब ये सोचिए हम इतने बड़े हैं वो इतने छोटे हैं, अगर हमने रिटेलिएट किया हमारे तो 1-2 शहर जाएंगे, वो तो देश ही खत्म हो जाएगा। ভারতের আরেকটা উদ্বেগের বিষয় হলো ভবিষ্যতে পাকিস্তান এবং চীন যদি একসঙ্গে লড়াইয়ে নামে তখন কি হবে। কারণ সামরিক শক্তির নিরিখে ভারতের থেকে বহুলাংশে এগিয়ে চীন। তারা সমরাস্ত্র তৈরিও করে, ভারতকে এখনও মূলত আমদানি করতে হয়।
পাকিস্তানকে লাগাতার অস্ত্র সরবরাহ করে চলেছে চীন। যুদ্ধবিমান হোক কিংবা ট্যাঙ্ক, এই জোড়া শক্তির একসঙ্গে হামলার সম্ভাবনার কথা মাথায় রেখে বছর দেড়েক আগে ভারতীয় বায়ুসেনা গোপনে একটা মহড়া চালায়। তার নাম দেয়া হয় লাইভ ওয়ার। সেবার ভারতীয় সেনা পাকিস্তান ও চীনের সীমান্তে অত্যন্ত গোপনে মহড়া চালায়। শোনা যায় এই মহড়ায় ভারতীয় সেনা নিজেদের পুরো শক্তির প্রদর্শন করেছিল। চীনের সামরিক শক্তিকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও যথেষ্ট সমীহ করেন। देखिए, अभी तक जितने युद्ध हुए हैं उसमें चाइना ने कभी पाकिस्तान का एक्टिव साथ नहीं दिया है। हमको ये डर रहता है वो एक और फ्रंट खोल देंगे तो हमारे को अपनी फोर्सेस आधे में डिवाइड करनी पड़ेंगी, पर आज तक कभी हुआ नहीं है ऐसे। अब जो फैक्टर अब नया आ गया है इसमें, वो ये है कि चाइना ने पाकिस्तान को 46 बिलियन डॉलर का इकोनॉमिक असिस्टेंस प्रॉमिस की है, जो उसको बोलते हैं CPEC, चाइना पाकिस्तान इकोनॉमिक कॉरिडोर। ये शुरू हो रहा है चाइना से रोड से और जा रहा है सीधा ग्वादर पोर्ट को कनेक्ट करेगा। तो अगर उसको कोई खतरा हुआ तो चाइना चाहे फ्रंट ना ओपन करे, पर जरूर या तो यूनाइटेड नेशन में बोलेगा या कुछ ना कुछ करेगा कि उनका जो इंटरेस्ट है, उनका जो इकोनॉमिक इन्वेस्टमेंट है, उसमें कोई वो ना बिगड़े बिल्कुल। স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ পিস ইনস্টিটিউটের 2015 সালের একটি রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে গোটা বিশ্বে ভারত সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। ভারতের সামরিক শক্তি দেখে পাকিস্তানের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী চৌধুরী আহমেদ মুখতার পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান বড়জোর 20 দিন টিকবে। ভারতের ফি বছরের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের থেকে অনেক বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী 2016তে ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় 2,80,000 কোটি টাকা, আর এবছর পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র 45,000 কোটি টাকা। এই রিপোর্ট অনুযায়ী প্রতিরক্ষা বাজেটের নিরিখে ভারত 126টা দেশের মধ্যে চতুর্থ স্থানে, আর পাকিস্তান 13 নম্বরে। অর্থাৎ ধারে ও ভারে পাকিস্তানের থেকে ঢের এগিয়ে ভারত। কিন্তু ইতিহাস বলছে ভারত আজ পর্যন্ত কখনো প্রথমে নিজে থেকে কোনো যুদ্ধ করেনি। তাকে যুদ্ধে নামতে বাধ্য করা হলে সে শুধু চ্যালেঞ্জের জবাব দিয়েছে। ভারতের সেই নীতি আজও একই আছে। এখন পাকিস্তান কি করবে সেটাই দেখার। সেদিকেই আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।